অবতলত্বের ধারণা ক্যালকুলাসের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। আমরা এই ভিডিওতে অবতলত্ব, ঊর্ধ্বগামী অবতল এবং নিম্নগামী অবতল এসব বলতে আসলে কি বোঝায়, তো এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আনতিবিন্দুর ধারণা নিয়ে আলোচনা করব। তো আনতিবিন্দু হলো যে ঊর্ধ্বগামী অবতল এবং নিম্নগামী অবতল, অথবা নিম্নগামী অবতল এবং ঊর্ধ্বগামী অবতল এর মধ্যেকার পরিবৃত্তি বিন্দু। তো এই কলামে এখানে আমি ঊর্ধ্বগামী অবতলের ধারণা দিচ্ছি এবং এই গোলাপি রঙে এখানে এখানে আমি নিম্নগামী অবতলের ধারণা দেব। এখন ঊর্ধ্বগামী অবতল এটা অনেকটা ইউ আকৃতির হয়, এজন্য একে বলা হয় যে ঊর্ধ্বগামী অবতল। তো এটা দেখতে অনেকটা এমন হয়। আচ্ছা, আমি প্রথমে এই অক্ষগুলো আঁকছি যাতে এটা তোমরা বুঝতে পারো যে আমি এখানে শুধু ইউ আঁকছি না, এখানে আমি একটি গ্রাফ আঁকছি। তো এখন এই ঊর্ধ্বগামী অবতলের গ্রাফ এটা দেখতে অনেকটা এরকম হবে। তা আমি এখানে সবুজ রং ব্যবহার করছি, তো এটা এরকম হবে। এটা এভাবে যেতেই থাকবে এই সামনের দিকেও এবং পিছের দিকেও। তো এটাকে বলা হয় যে এই পুরো ডোমেইন জুড়ে এটা হলো এফ অফ এক্স। এটা এই পুরো ডোমেইন জুড়ে এটা উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। এবং এটার মানে আসলে কি বোঝায় এটা আমি কিছুক্ষণের মধ্যেই এটা তোমাকে বোঝাবো। তো এটা চোখে দেখেই আসলে চেনা খুব সহজ। এবং একইভাবে এখন আমি এই নিম্নগামী অবতল আঁকবো। তো প্রথমে আমি এখানে অক্ষরেখাটা আঁকি। আর এখানে সর্বনিম্ন বিন্দুটা এটা কিন্তু প্রথম চতুর্ভাগেই হতে হবে এমন কোনো ব্যাপার না, এটা যে কোনোখানে হতে পারে। এখানে আমি শুধু তোমাকে এই এটা ইউ আকৃতির হয় এটা দেখাতে চেয়েছিলাম। এবং নিম্নগামী অবতলের বেলায় এটা দেখতে ঠিক এটার উল্টোটার মতো হবে, অর্থাৎ একটি উল্টো ইউ এর মতো। তো এটা আরেকটি ফাংশন জি অফ এক্স, অর্থাৎ এই পুরো ডোমেইন জুড়েই এটা নিম্নগামী অবতল। এখন তাহলে তোমরা দেখেই বলতে পারবে যে এটা যদি ইউ আকৃতির হয় তবে এটা ঊর্ধ্বগামী, এবং যদি এটা উল্টো ইউ আকৃতির হয় তো এটা হবে নিম্নগামী অবতল। এখন ঢালের সাথে এর সম্পর্ক কি? এখন দেখা যাক যে এইখানে এই ঢালের কি অবস্থা হয়। এই বিন্দুতে এই স্পর্শকের ঢাল বা এই মূল গ্রাফের ঢাল অথবা এই তাৎক্ষণিক ঢাল তোমরা যে যেভাবে দেখো, তো আমি এটা দেখি এটা কতটা ভালো আঁকতে পারি। তো এটা দেখতে অনেকটা এরকম হবে। এটা হলো এই বিন্দুতে স্পর্শক রেখা। এখন এক্স এর এই মানের জন্য এই গ্রাফটির ঢাল এটা চিহ্নিত করলাম এবং এটা ঋণাত্মক। এখন এক্স এর মান যদি কিছুটা বৃদ্ধি করি তাহলে ঢালের কিরূপ পরিবর্তন হবে। আমি আরেকটি বিন্দু নেই, আমি এই বিন্দুতে একটি স্পর্শক রেখা আঁকি। তো এটা দেখতে অনেকটা এরকম হবে এবং এখানেও ঢালটা নিম্নগামী, কিন্তু এটা তুলনামূলকভাবে কম নিম্নগামী। আগের বিন্দুটিতে আমরা অনেক খাড়া একটি নিম্নগামী ঢাল পেয়েছিলাম, তো এই বিন্দুতে ঢালটা তুলনামূলকভাবে কম খাড়া। এখন আরেকটি বিন্দু নেই, তো এই বিন্দুতে ঢাল আঁকি। তাহলে এই বিন্দুতে আমরা নিম্নগামী ঢাল পেলাম, কিন্তু তা তুলনামূলকভাবে আরো কম খাড়া। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি এই সর্বনিম্ন বিন্দুতে না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত এই ঢাল নিম্নগামী থাকে, কিন্তু তা ক্রমান্বয়ে কম খাড়া হতে থাকে। এখন এই বিন্দুতে ঢালের মান 0 হয়ে যায় এবং এখন যদি x এর মান আরো বাড়াতে থাকি তবে দেখা যাবে যে ঢালের মানও ক্রমান্বয়ে বাড়বে এবং এই বিন্দুতে এটা ঊর্ধ্বগামী ঢাল পাওয়া যাবে। এবং x এর মান আরেকটু বাড়িয়ে দিয়ে যদি আমরা এই বিন্দুতে আসি তাহলে দেখা যাবে যে এখানে ঢালের মান আরো বেড়েছে, আগের চেয়ে তুলনামূলকভাবে বেশি খাড়া ঊর্ধ্বগামী ঢাল পাওয়া যাবে। এখন বাম দিকে এই বিন্দুতে আমি খাড়া নিম্নগামী ঢাল পেয়েছিলাম এবং আমরা যখন ডান দিকের এই উপরের বিন্দুটিতে পৌঁছালাম তো এখানে আমরা খাড়া ঊর্ধ্বগামী ঢাল পেয়েছি। এখন যতক্ষণ আমরা x এর মান বৃদ্ধি করেছিলাম ততক্ষণ এই ঢালের কিরূপ পরিবর্তন হয়েছে। তো x এর মান বৃদ্ধির সাথে সাথে এটা ঢালেও বৃদ্ধি পেয়েছে। এখন এটা কোনো গ্রাফের একটি সীমার মধ্যে ঊর্ধ্বগামী অবতলত্বের সংখ্যা। এখন আমাদের ক্ষেত্রে এই পুরো ফাংশনটির জন্যই এটা ঊর্ধ্বগামী অবতল পেয়েছি, কিন্তু কিছু ফাংশন আছে যাতে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী অবতলত্বের সংমিশ্রণ পাওয়া যাবে। এই বিন্দুতে ঢাল ছিল ঋণাত্মক এবং এই বিন্দুতে এটা তুলনামূলকভাবে কম ঋণাত্মক, অর্থাৎ ঢাল বৃদ্ধি পেল। এবং এই বিন্দুতে এটা আরো কম ঋণাত্মক হলো এবং সর্বনিম্ন বিন্দুতে এটা আমরা একটি সমতল রেখা পেলাম, অর্থাৎ ঢাল 0 হলো এবং এখানকার ঋণাত্মক মানের চেয়ে এটা বেশি। এবং আমরা x এর মান আরো বাড়াতে থাকলাম এবং এটা ঋণাত্মক ঢাল পাই এবং আরো ডানো গেলে আমরা আরো বেশি ধনাত্মক ঢাল পাই। তো সুতরাং এই পুরো সময় জুড়েই আমাদের ঢালটা বৃদ্ধি পেয়েছে।
এখন আমরা নিম্নগামী অবতলের দিকে তাকাই। প্রথমে আমরা একটি x এর ঋণাত্মক মানের জন্য শুরু করি। তো এই বিন্দুতে আমরা অনেক বেশি মানের একটি ঢাল পেলাম, অর্থাৎ এই বিন্দুতে এটা অনেক বেশি খাড়া একটি ঊর্ধ্বগামী ঢাল। x এর মান এখন বাড়াই, তো এই বিন্দুতে আমাদের ঢাল ঊর্ধ্বগামী, কিন্তু এটা তুলনামূলকভাবে কম ঊর্ধ্বগামী, অর্থাৎ এর ঢালের মান কমেছে। এখন আমরা যখন এই বিন্দুতে আসলাম তখন এটা ঊর্ধ্বগামী ঢাল একটি পাচ্ছি, কিন্তু এটা অনেকটা সমতল হয়ে গেছে, অর্থাৎ ঢালের এই ধনাত্মকতা এটা ধীরে ধীরে কমছে যতক্ষণ না আমরা এই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাই। এখন সর্বোচ্চ বিন্দুতে এই ঢালের মান 0 হয়, এবং যখন x এর মান আরো বাড়াই তখন আমরা ঋণাত্মক ঢাল পেতে শুরু করি। এখানে আরো ঋণাত্মক এবং তারপরে আরো ঋণাত্মক, অর্থাৎ আমরা x এর মান যত বাড়াই, আমাদের x কে আমরা যত বৃদ্ধি করি, তত আমাদের ঢালের মান এটা কমতে থাকে। এখন ঢালের মান কমার মানে এই না যে এটা সবসময় ঋণাত্মক হবে। এই বিন্দুতে ঢাল ছিল অনেক বেশি ধনাত্মক এবং এরপর তুলনামূলকভাবে কম ধনাত্মক, তারপর একটু কম ধনাত্মক, এখানে পেলাম 0, এবং তারপর এখানে আমরা পেলাম ঋণাত্মক, এবং তারপর আরো ঋণাত্মক, এবং এভাবে আরো বেশি ঋণাত্মক মান পাওয়া গেল। এবং ঊর্ধ্বগামী অবতলের বেলায় এটা সবসময় বৃদ্ধি পায়। এখন আমরা একটি উদাহরণ দেখি যাতে দুটিরই সমন্বয় থাকে, এবং এগুলি আমি রেখে দিচ্ছি, এগুলি পরে কাজে লাগতে পারে। প্রথমে আমি এখানে একটি অক্ষরেখা আঁকি। তো এটা আসলে ঠিক সরল রেখা হয়নি, কিন্তু আমার মনে হয় তোমরা এটা বুঝে নিতে পারছো যে আমি এখানে এটা অক্ষ এঁকেছি, এবং তারপর আমি একটি বক্ররেখা আঁকি। তো এটা দেখতে অনেকটা এমন হবে, এবং এই ফাংশনটির নাম দিলাম h of x। এখন কোনো কোনো সীমার মধ্যে এই ফাংশনটি ঊর্ধ্বগামী অবতল, আবার কোনো কোনো সীমার মধ্যে এটা নিম্নগামী অবতল। তা আমি শুরুতে বলেছিলাম যে ঊর্ধ্বগামী অবতল এটা অনেকটা ইউ আকৃতির, এবং নিম্নগামী অবতল এটা ঠিক উল্টো ইউ আকৃতির। তাহলে এইখান থেকে আমরা ইউ, অর্থাৎ প্রায় এই বিন্দু থেকে এর পরের যে অংশটা, এই অংশটাকে আমরা ইউ বলতে পারি। তো এটাকে আমি এখানে লিখে ফেলি। তো এটা হবে একটি ঊর্ধ্বগামী অবতল। আচ্ছা, আমি এটা এভাবে লিখি এখান থেকে। তো এটা হবে একটি ঊর্ধ্বগামী অবতল, এবং এই বিন্দুর আগের অংশটা, তো এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা উল্টে একটি ইউ এর মতো। তো এটাকে আমরা বলতে পারি যে এটা হলো নিম্নগামী অবতল। এখন দেখি যে এখানে ঢালের মানের কি হচ্ছে। তো প্রথমে আমি একটি বিন্দু নিলাম। তো এখানে ঢালটা অনেক বেশি ধনাত্মক ছিল, পজিটিভ, এবং তারপরেও পজিটিভ কিন্তু কিছুটা কমে গেছে, তারপরে 0, এবং তারপর এটা নেগেটিভ, এবং তারপরে এটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়। তাহলে এই বিন্দু পর্যন্ত এখানে আমাদের অবতল এটা নিম্নগামী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের সংজ্ঞার সাথে ঠিক মিলে যায়। এবং তারপরে এখানে একটি মজার ঘটনা ঘটে ঠিক এই বিন্দুতে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই বিন্দুতে এর ঢাল হবে কিছুটা এইরকম। তো এটা হচ্ছে এইটার চেয়ে অনেক বেশি ঋণাত্মক, এবং এই বিন্দুর চেয়েও অনেক বেশি ঋণাত্মক। এর পরের থেকে আবার ঢালের মান বাড়তে শুরু করে। তো আচ্ছা, এটা আমি আবার আরো পরিষ্কার করে লিখি। এখানকার ঢালটা হবে কিছুটা এরকম, এবং তারপর আমরা এর যত আগের বিন্দুতে যাব এর ঢাল তত আরো কম ছিল, অর্থাৎ আমাদের এই ঢাল এটা কমছে। তারপর হঠাৎ করে এখানে আমাদের ঢাল আবার বাড়তে শুরু করে। তো এখানে একটু কম ঋণাত্মক, এখানে আরো কম ঋণাত্মক, এবং তারপরে এখানে 0, এবং তারপরে এখানে ধনাত্মক, তারপরে এখানে আরো বেশি ধনাত্মক। তাহলে এই বিন্দু পর্যন্ত এখানে আমাদের ঢালের মান এটা কম ছিল, এবং তারপর এর পরের থেকে, এই বিন্দুর পরের থেকে আমাদের ঢালের মান ধীরে ধীরে আবার বৃদ্ধি পাচ্ছে। এখন এই বিন্দুকে তাহলে একটা নাম দেওয়া উচিত, এবং এটার আসলে একটি নাম আছে। তো আমরা যখন ঊর্ধ্বগামী অবতল থেকে নিম্নগামী অবতল অথবা এর উল্টোটা হয়, সেখানে আমরা একে আনতি বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট বলি। তাহলে এটাকে আমরা বলি আনতি বিন্দু। এবং তারপর যখন এর উল্টোটা হয়, অর্থাৎ আমি এখানে গ্রাফটা এঁকে দেখাচ্ছি। তো আমাদের
প্রথমে ঊর্ধ্বগামী অবতল থাকে এবং তারপরে নিম্নগামী অবতল হয়, এখানেও আমাদের যে অবতলতা যেখানে পরিবর্তন হচ্ছে সেই বিন্দুটাকে আমরা বলি ইনফ্লেকশন পয়েন্ট। তাহলে যেই বিন্দুতে এই ঢালের পরিবর্তনের হারের চিহ্ন পরিবর্তন হয় তাকেই বলা হয় আনতি বিন্দু। এখন এটা আমরা ছবি থেকে এই নিম্নগামী অবতল, ঊর্ধ্বগামী অবতল এবং আনতি বিন্দুর ধারণা পেলাম। এখন দ্বিতীয় ডেরিভেটিভের ক্ষেত্রে এদের ভূমিকা কি? তাহলে মনে রেখো যে এখানে ডেরিভেটিভ হচ্ছে পরিবর্তনের হার। আচ্ছা, আমি এটা লিখে দেখাই। তাহলে এফ অফ এক্স এটা হলো আমাদের ফাংশন এবং এফ প্রাইম অফ এক্স এটা হলো আমাদের ফাংশনের ঢাল। এটা এক্স এর যে কোনো বিন্দুর জন্য সেই বিন্দুর ঢাল। তো এটা তোমরা অনেকবারই দেখেছো। এখন এফ প্রাইম প্রাইম অফ এক্স এটা হলো ঢালের ঢাল। এটা আসলে এই ডেরিভেটিভের ডেরিভেটিভ। তো এটাকে তুমি এভাবেও বলতে পারো যে এটা হচ্ছে ঢালের পরিবর্তনের হার, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ দ্য স্লোপ। তাহলে ঊর্ধ্বগামী অবতলের বেলায় আমাদের ঢালের মান এটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ঢালের পরিবর্তনের হার এটা ধনাত্মক। তাহলে ঢালের ঢাল অর্থাৎ এফ প্রাইম প্রাইম অফ এক্স এটা সবসময় জিরোর চেয়ে বেশি হবে। এটাই হলো আমাদের ঊর্ধ্বগামী অবতল। কারণ এটা যদি ধনাত্মক হয় তার মানে হচ্ছে যে এই ঢালের পরিবর্তনের হার এটা জিরোর চেয়ে বেশি। তো এটাই আমরা বলেছিলাম যে ঊর্ধ্বগামী অবতল। এখন নিম্নগামী অবতলের বেলায় আমাদের এই ঢালের মান এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আমাদের ঢালের পরিবর্তনের হার এটা ঋণাত্মক। তাহলে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভের মান এটা 0 থেকে কম হবে। এবং এখানে যেখানে আমাদের এই অবতলতার পরিবর্তন হচ্ছে, এখানে এটা আমাদের নিম্নগামী অবতল, অর্থাৎ এখানে আমাদের ঢালের পরিবর্তনের হার এটা অবশ্যই ঋণাত্মক হবে, অর্থাৎ এটা ঢাল এটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে এইখানে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ হচ্ছে 0 থেকে কম, এবং তারপর এখানে আবার আমাদের ঊর্ধ্বগামী অবতল, অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ 0 থেকে বেশি, যার কারণে বোঝা যায় যে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ এটা যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এখানে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভের মান অবশ্যই 0 হতে হবে। এটা নিয়ে আমি আরো কয়েকটা উদাহরণ দেখাবো পরে। এখন এখানে শুধু এই শর্তটা পূরণ করলেই এটাকে আনতি বিন্দু বলা যাবে না। এখানে এর আগে এবং পরে এখানে দ্বিতীয় ডেরিভেটিভের চিহ্ন পরিবর্তন হতে হবে, অর্থাৎ এর আগে আমাদের ঋণাত্মক থাকলে পরে এটা ধনাত্মক হতে হবে, অথবা প্রথমে আমাদের যদি ধনাত্মক থাকে তাহলে পরে এটা ঋণাত্মক হতে হবে। তাহলে তুমি যদি দ্বিতীয় ডেরিভেটিভ 0 পাও তাহলে তুমি এখানে পরীক্ষা করে দেখতে পারো যে এর আগে এবং পরে এখানে কি চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে তুমি বলতে পারবে যে এটা একটি আনতি বিন্দু। এবং এটা হয়তো আসলে কিছুটা দেখেই বোঝা যায়। তো আমাদের এই ঢালের মান এটা যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে এর মানে হচ্ছে যে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ এটা ধনাত্মক হবে। এবং একইভাবে এর ঢাল যদি এটা ধীরে ধীরে কমতে থাকে তাহলে এটা হচ্ছে এর ঢালের পরিবর্তনের হার ঋণাত্মক, এবং তার মানে আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ ঋণাত্মক। এখন যেই বিন্দুতে আমাদের এই দ্বিতীয় ডেরিভেটিভের মান এটা ধনাত্মক থেকে ঋণাত্মক হয় অথবা ঋণাত্মক থেকে ধনাত্মক হয়, সেই বিন্দুটাকেই আমরা বলি আমাদের আনতি বিন্দু বা ইনফ্লেকশন পয়েন্ট।